রাজ্যের একই অবস্থা মন্ত্রী। টানা 7 মাস ধরে এক ফোঁটা বৃষ্টি নেই, মাঠ ফেটে চৌচির, ফসল পুড়ে ছাই, প্রজারা ক্ষুধায় কাতর, রাজকোষের সঞ্চিত শস্য তো ফুরিয়ে এলো। মহারাজ, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু প্রকৃতির উপর তো আমাদের কারো হাত নেই। এ নিশ্চয়ই সৃষ্টিকর্তার কোনো পরীক্ষা। তাহলে উপায়? আমার রাজ্যের প্রজারা না খেয়ে মারা যাবে আর আমি অসহায়ের মতো বসে দেখবো? সুবর্ণপুরের রাজা হিসেবে এটা আমার জন্য চরম লজ্জার। আমার নাম বিক্রমাদিত্য, আমি হার মানতে শিখিনি। মহারাজ, যদি অনুমতি দেন তবে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিতে পারি। কি কথা? এই মুহূর্তে যে কোনো উপায় আমার কাছে মূল্যবান, বলো কি বলবে। আমাদের রাজ্যের উত্তরে যে দুর্গম অরণ্য রয়েছে, নাম ছায়াবন। পূর্বপুরুষদের মুখে শুনেছি সেই বনের গহীনে এক আশ্চর্য বৃক্ষ আছে, লোকে তাকে স্বর্ণবৃক্ষ বলে ডাকে। স্বর্ণবৃক্ষ? সে আবার কি? শুনেছি সেই গাছের পাতা, ফল, ডালপালা সবকিছুই খাঁটি সোনার। যদি সেই বৃক্ষের সন্ধান পাওয়া যায় তবে তার সামান্য একটা ডাল দিয়ে আমরা পৃথিবীর সব শস্য কিনে নিতে পারবো। ঠিক বলেছো। আমি এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি, যে ব্যক্তি আমাকে সেই স্বর্ণবৃক্ষের সন্ধান এনে দিতে পারবে তাকে আমি তার উদরে সমান স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করব। যাও, সারা রাজ্যে এই ঘোষণা ছড়িয়ে দাও। শুনলাম রাজা নাকি স্বর্ণবৃক্ষের সন্ধানে পুরস্কার ঘোষণা করেছেন। গ্রামের অনেকেই বলা বলি করছে। শুনেছি লোভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে, তাই না? তোমার কি মনে হয় ওই গাছ কি সত্যি আছে? জানি না, তবে যদি থেকেও থাকে, প্রকৃতি যা সহজে দিতে চায় না তা জোর করে কেড়ে নিতে গেলে বিপদ বাড়ে। গ্রামের অনেকেই তো পুরস্কারের লোভে জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তোমার বন্ধুরাও তো যাচ্ছে। ওরা ভুল করছে লাইলা। আসল সম্পদ তো সোনা নয়, আসল সম্পদ হলো এই মাটি, এই বৃষ্টি, এই বাতাস। দাদি, আপনি তো অনেক কিছু জানেন, বলুন না স্বর্ণবৃক্ষের গল্পটা কি সত্যি? যা শোনা যায় তার সবকিছু সত্যি নয়, আবার যা দেখা যায় না তার সবকিছু মিথ্যাও নয়। তার মানে গাছটা কি আসলে আছে? ছায়াবনের গভীরে অনেক রহস্য লুকিয়ে আছে। স্বর্ণবৃক্ষ হয়তো তেমনই এক রহস্য, কিন্তু মনে রাখিস, যে রহস্য সৃষ্টিকর্তা আড়াল করে রেখেছেন তার পেছনে কোনো কারণ থাকে। আমরা তো শুধু রাজ্যের ভালোর জন্য যাচ্ছি, গাছ না পেলে রাজার কাছ থেকে পুরস্কার পাবো, দুর্ভিক্ষ শেষ হবে। কোন মন নিয়ে যাচ্ছিস সেটাই আসল কথা। যদি মনে থাকে সেবা, তবে হয়তো পথ পাবি, আর যদি মনে থাকে লোভ, তবে ছায়াবন তোকে গিলে খাবে। যে লোভ নিয়ে যায় সে শূন্য হাতে ফেরে, অথবা কখনোই ফেরে না। যুবকরা মায়ার কথার গভীরতা না বুঝে হাসাহাসি করতে করতে চলে যায়। কি হলো শশাঙ্ক? সপ্তাহ পেরিয়ে গেল, কই সে স্বর্ণবৃক্ষ? যারা গিয়েছিল তাদের কোনো খবর আছে? মহারাজ, দুঃসংবাদ আছে। যারা ছায়া বনে প্রবেশ করেছিল তাদের মধ্যে কেউ ফিরে আসেনি। কয়েকজন যারা বনের কিনারা থেকে ফিরেছে তারা বলেছে ওই বন অভিশপ্ত, ভেতরে অদ্ভুত শব্দ হয়, পথ হারিয়ে যায়। অভিশপ্ত? সব বাজে কথা। আসলে ওরা অযোগ্য ভিতুর দল। আবার চাই ওই বৃক্ষ, যে কোনো মূল্যে। মহারাজ, প্রজাদের মধ্যে এখন ভয় ঢেকে গেছে, পুরস্কারের লোভেও আর কেউ যেতে রাজি হচ্ছে না। তাহলে তুমি কি করতে বলছো? আমি হাল ছেড়ে দেবো? একটা উপায় আছে মহারাজ। রাতে আরিয়ান নামে এক যুবক আছে, সে কাঠুরে নয়, কিন্তু ছায়াবনকে সে তার নিজের বাড়ির মতো চেনে। বনের পশু পাখি গাছপালা সব তাকে চেনে। তাই নাকি? তাহলে তাকে এতদিন আমার সামনে হাজির করনি কেন? সে নির্লোভ এবং কিছুটা একরোখা। সে রাজকীয় ঘোষণায় কোনো আগ্রহ দেখায়নি। তাকে অনুরোধ করে কাজ হবে না। অনুরোধ? বিক্রমাদিত্য অনুরোধ করে না, আদেশ করে। আমার সৈন্যদের পাঠাও। যদি সে স্বেচ্ছায় আসতে না চায় তাহলে তোকে জোর করে তুলে আনো, তার পরিবারকে নজরবন্দি রাখো। দেখো সে রাজি না হয়ে কি করতে পারে। আরিয়ান, রাজা তোমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। তোমাকে আমাদের সাথে ছায়াবনে গিয়ে স্বর্ণবৃক্ষের পথ দেখাতে হবে। আমি আপনাদের আগেই বলেছি আমি যাব না, ওই বন লোভীদের জন্য নয়। তোমার মতামত এখন আর গুরুত্বপূর্ণ নয়। তুমি যাবে কারণ রাজা তাই চান। আর যদি না যাও তবে তোমার এই প্রিয় মানুষটি কি হবে তা আমি বলতে পারছি না। না না, ওকে ছেড়ে দিন। আমরা গরিব মানুষ, আমাদের দিয়ে আপনাদের কি হবে? শশাঙ্ক, তুমি এত নীচ, একজন নিরীহ নারীর উপর অত্যাচার করতে তোমার লজ্জা করে না? রাজার আদেশের কাছে লজ্জা শরম কিছুই নেই। এখন সিদ্ধান্ত তোমার। হয় তুমি পথ দেখাবে, আর না হয় তোমার স্ত্রীকে রাজার প্রতি শিকার হতে হবে। ঠিক আছে, আমি যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো। আমার স্ত্রী এবং আমার গ্রামের মানুষদের কোনো ক্ষতি করা হবে না। আমি ফিরে না আসা পর্যন্ত তারা নিরাপদে থাকবে। বেশ, তাই হবে। এবার চলো, রাজা অপেক্ষা করছেন। মন্ত্রী মশাই, জায়গাটা কেমন যেন ভুতুড়ে, দিনের বেলাতেও অন্ধকার। চুপ কর, রাজার আদেশে এসেছো, ভয় পেলে চলবে না। আরিয়ান, আর কত দূর? আমি শুধু পথ দেখাতে পারি, বৃক্ষ কোথায় আছে তা আমি জানি না। আমি আপনাদের শুধু বনের সেই অংশে নিয়ে যেতে পারি যার কথা কিংবদন্তিতে বলা আছে। চালাকি করার চেষ্টা করবে না, মনে রেখো তোমার পরিবার আমার হাতে। হঠাৎ একটা হরিণ তাদের সামনে দিয়ে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু তার কিছুক্ষণ পরেই তারা দেখে হরিণটি যে পথে গেছে সেই পথ অদ্ভুত লতাপাতায় বন্ধ হয়ে গেছে। এই পথ দিয়ে তো হরিণটা এলো, এখন আমার রাস্তাটা বন্ধ হয়ে গেল। আমি বলেছিলাম এই বন জীবন্ত, সে নিজে নিয়মই চলে, তাকে সম্মান না করলে সে পথ দেবে না। কিসের সম্মান? আমরা রাজা বিক্রমাদিত্যের সৈনিক, আমাদের জন্য সব পথ খোলা। গাছপালা কেটে পথ তৈরি করো। সৈন্যরা তলোয়ার দিয়ে গাছপালা কাটা শুরু করতেই এক ঝাঁক বিষাক্ত মৌমাছি এসে তাদের আক্রমণ করে। থামুন, ওদের ক্ষতি করবেন না, ওরা শুধু নিজেদের ঘর বাঁচাচ্ছে। আপনারা স্থির হয়ে দাঁড়িয়ে থাকুন, ওরা চলে যাবে। আরিয়ানের কথা মতো সবাই স্থির হতে মৌমাছিগুলো শান্ত হয়ে উড়ে যায়। তুমি কিভাবে জানলে আমরা শান্ত হলে ওরা চলে যাবে? আমি ওদের ভাষা বুঝি না, কিন্তু ওদের ভয়টা ঠিকই বুঝি। লোভ নিয়ে এলে এই বন কেবল ভয়ই দেখাবে। এরপর থেকে বনের কোনো একটি পাতাও ছেড়ার আগে দুবার ভাববেন।
শশাঙ্ক অনিচ্ছা সত্ত্বেও আরিয়ানের কথা মেনে নেয়। তার চোখে আরিয়ানের জন্য নতুন এক অদ্ভুত ভয় জন্মায়। পেয়েছি, আমরা পেয়ে গেছি মহারাজ, আপনার স্বপ্ন সত্যি হয়েছে। কি অপূর্ব! আমার জীবনে এমন কিছু দেখিনি। এত সৃষ্টিকর্তার এক অসামান্য সৃষ্টি। আর কোনো কথা নয়, এখনই গাছের ডাল ভাঙা শুরু করো। যতটা পারো সোনার সাথে নাও। রাজা এই খবর শুনলে আনন্দে আত্মহারা হয়ে যাবেন। সৈন্যরা লোভের বশে ছুটে গিয়ে গাছের ডাল ভাঙতে শুরু করে। আরিয়ান অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। থামুন! আপনারা কি করছেন বুঝতে পারছেন? এটা কোনো সাধারণ বৃক্ষ নয়। এর সাথে এমন আচরণ করবেন না, এর ফল ভালো হবে না। চুপ করো মূর্খ, দেখছো না এ খাঁটি সোনা? এই দিয়ে আমরা দুর্ভিক্ষ দূর করবো। তুমি আমাদের পথ দেখিয়েছো, তোমার কাজ শেষ। এখন চুপচাপ দাঁড়িয়ে দেখো। শশাঙ্ক একটি বড় ডাল ভাঙতে পুরো বন যেন একবার কেঁপে ওঠে। একটা হিমশীতল বাতাস বয়ে যায়। আপনারা সবচেয়ে বড় ভুলটা করে ফেললেন। কিসের বল? দেখো আমার হাতে কত সোনা। মন্ত্রীমশাই, আমার পানি পাত্র, পানি সব বালি হয়ে গেছে। সবাই নিজেদের পানির পাত্র বের করে দেখে সব পাত্রের পানি শুকিয়ে বালি হয়ে গেছে। সাথে থাকা ফল, রুটি সবকিছু চোখের সামনে পচে গলে যাচ্ছে। কি হচ্ছে? আমাদের খাবার সব নষ্ট হয়ে গেল। কিভাবে সম্ভব? এসব কি হচ্ছে আরিয়ান? আমি বলেছিলাম আপনারা বৃক্ষের সাথে যা করছেন এটা তারই প্রতিফল। আপনারা এর প্রাণ কেড়ে নিয়েছেন, তাই প্রকৃতি আপনাদের থেকে বাঁচার রসদ কেড়ে নিচ্ছে। এটাই স্বর্ণবৃক্ষের অভিশাপের শুরু। অভিশাপ? বাজে কথা। আমাদের কাছে সোনা আছে, আমরা ফিরে গিয়ে সব কিনে নিতে পারবো। এই বন থেকে বেরোতে পারবেন তো? যে বন আপনাদের জল আর খাদ্য কেড়ে নিয়েছে সে আপনাদের পথ দেবে বলে মনে করেন? সৈন্যদের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। তাদের হাতে সোনা এখন তাদের কাছে ভারী পাথরের মতো মনে হতে থাকে। আর কত দূর? শশাঙ্ক আর আমার 20 সৈনিকেরা কোথায়? মহারাজ, আমরা প্রায় পৌঁছে গেছি। ওই যে আলো দেখা যাচ্ছে, ওটাই স্বর্ণবৃক্ষের স্থান। রাজা তার বাহিনী নিয়ে এসে ফাঁকা জায়গায় পৌঁছান। স্বর্ণবৃক্ষ দেখে তার চোখ ধারিয়ে যায়। তিনি শশাঙ্ক এবং বাকি সৈনিকদের দেখেন। তারা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং বিধ্বস্ত অবস্থায় সোনার স্তূপের পাশে বসে আছে। শশাঙ্ক, তুমি পেরেছো। তুমি আমার মুখ রক্ষা করেছো। মহারাজ, আমরা অভিশপ্ত। কিসের অভিশাপ? আমি তো দেখছি আমার সামনে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। আরিয়ান কোথায়? ওই জ্ঞানী ছেলেটা কোথায়? মহারাজ, আমি এখানে আছি আর আপনাকে মিনতি করছি, আপনি মন্ত্রীমশাইয়ের মতো একই ভুল করবেন না। এই বৃক্ষ সম্পদ নয়, এটি একটা পরীক্ষা। পরীক্ষা? কার পরীক্ষা? সৃষ্টিকর্তার। তিনি তো আমাকে এই সম্পদ দিয়েছেন, কারণ আমি এর যোগ্য। এই বৃক্ষ আজ থেকে আমার, সুবর্ণপুরের সম্পত্তি। হে স্বর্ণবৃক্ষ, যদি তোমার মধ্যে কোনো ক্ষমতা থাকে তবে আমার প্রার্থনা শোনো। আমি যা কিছু স্পর্শ করব তাই যেন সোনায় পরিণত হয়। মহারাজ, এ আপনি কি করলেন? আমি যা করেছি তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। রাজা পাশে থাকা একটি পাথরের টুকরো স্পর্শ করেন। সাথে সাথে সেটি একটি সোনার টুকরোতে পরিণত হয়। সৈন্যরা উল্লাসে ফেটে পড়ে। দেখলে আমার ক্ষমতা? এখন আমার রাজ্যে কোনো অভাব থাকবে না। রাজা আনন্দে তার নিজের তলোয়ার স্পর্শ করলে সেটাও সোনা হয়ে যায়। তারপরে তার তৃষ্ণা পেলে তিনি এক সৈনিকের হাত থেকে পানির পাত্র নিতে যান। যে মুহূর্তে তিনি পাত্রটি স্পর্শ করেন, পাত্র এবং তার ভেতরের পানি সহ সোনায় পরিণত হয়। এ কি? আমার পানি? মহারাজ, আপনি ক্ষমতা চেয়েছিলেন, সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু আপনি ভুলে গেছেন সোনায় ক্ষুধা মেটে না, তৃষ্ণাও মেটে না। আপনি যা চেয়েছেন তাই পেয়েছেন। রাজা বিক্রমাদিত্য আতঙ্কিত চোখে নিজের হাতের দিকে তাকান। যে হাত দিয়ে তিনি সবকিছু সোনা বানাতে পারেন, সেই হাত দিয়ে তিনি এখন এক গ্লাস পানিও পান করতে পারবেন না। তার বিজয় উল্লাস এক মুহূর্তে ভয়ঙ্কর আর্তনাদে পরিণত হয়। রাজপ্রাসাদ এক ভয়ঙ্কর নীরবতায় ডুবে আছে। রাজা বিক্রমাদিত্য তার কক্ষে একা বসে আছেন। তার পরনে বিশেষ পোশাক, হাতে দস্তানা, যাতে তিনি ভুল করেও কিছু স্পর্শ না করে ফেলেন। ঘরের সবকিছু অনেক আগে সোনায় পরিণত হয়েছে। তিনি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং বিধ্বস্ত। মহারাজ, আপনার জন্য খাবার আনা হয়েছে। কিভাবে খাবো আমি? আমার সামনে খাবার রাখলে তো তা সোনা হয়ে যাবে। সরিয়ে নিয়ে যাও, আমার চোখের সামনে থেকে সব সরিয়ে নাও। কিন্তু মহারাজ, এভাবে আর কতদিন? চুপ করো শশাঙ্ক, এই সবকিছুর জন্য তুমি দায়ী। তুমি আমাকে স্বর্ণবৃক্ষের লোভ দেখিয়েছিলে। আমি তো কেবল রাজ্যের ভালোর কথাই ভেবেছিলাম মহারাজ। আমি কিভাবে জানবো যে এমনটা হবে? ভালো? আমার রাজ্য আজ শ্মশানে পরিণত হয়েছে। প্রজারা অনাহারে মরছে, আর তাদের রাজা সোনার কারাগারে বসে না খেয়ে মরছে। এর চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে? দাদা, তুমি কিছু খাচ্ছ না কেন? অনন্যা, মা আমার কাছে এসো না, দূরে থাকো, আমাকে ছুঁয়ো না। রাজকুমারী ভয় পেয়ে কান্না শুরু করে। রাজা অসহায়ের মতো মেয়ের দিকে তাকিয়ে থাকেন। আরিয়ান, তুমি একমাত্র রাজাকে সতর্ক করেছিলে। এখন তুমিই বলো, এই অভিশাপ থেকে মুক্তির উপায় কি? আমি তো আগেই বলেছিলাম, যা প্রকৃতি থেকে জোর করে নেওয়া হয় তা অমঙ্গল বয়ে আনে। রাজা লোভের বশবর্তী হয়ে নিজের এবং রাজ্যের সর্বনাশ ডেকে এনেছেন। কিন্তু এর কি কোনো সমাধান নেই? রাজা কষ্ট পাচ্ছেন, প্রজারাও কষ্ট পাচ্ছে। সমাধান হয়তো একটা আছে, তবে তা অনেক কঠিন। এর জন্য প্রয়োজন অনুশোচনা, ত্যাগ এবং বিশ্বাস। কি করতে হবে তুমি বলো, আমরা সবাই তোমার সঙ্গে আছি। বৃদ্ধ মায়া বলেছিলেন, ছায়াবন তাকেই পথ দেখাবে যার মনে সততা থাকে। তার মানে? যা কিছু বৃক্ষ থেকে নেওয়া হয়েছে তা বৃক্ষকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু রাজা কি এতে রাজি হবেন? তিনি তো তার ক্ষমতা ছাড়তে চাইবেন না। যখন জীবন আর মৃত্যুর প্রশ্ন আসে তখন ক্ষমতার মোহ তুচ্ছ হয়ে যায়। আমি নিশ্চিত তিনি রাজি হবেন। তুমি এসেছো আরিয়ান, আমি জানতাম তুমি আসবে। বলো, আমাকে এই নরক থেকে বাঁচানোর কোনো উপায় আছে?
মহারাজ, উপায় একটি, আপনাকে অনুতপ্ত হতে হবে। আমি অনুতপ্ত আরিয়ান, আমি আমার ভুলের জন্য প্রতি মুহূর্তে হেনস্থা হচ্ছি। এই সোনা আমার কাছে বিষের মতো মনে হচ্ছে। তাহলে আপনাকে একটি কাজ করতে হবে, স্বর্ণবৃক্ষ থেকে আনা প্রতিটি সোনার কোনা তার কাছে ফিরিয়ে দিতে হবে। আপনার স্পর্শে যা কিছু শোনা হয়েছে সবকিছু ফিরিয়ে দিতে হবে। এ অসম্ভব, এত সোনা আমরা ফিরিয়ে দেবো? রাজ্যের সব সম্পদ? যে সম্পদ জীবন কেড়ে নেয় তার সম্পদ নয়, অভিশাপ। আমি মুক্তি চাই। একটি বিশাল সমাগম ছায়াবনের দিকে এগিয়ে চলেছে। গরুর গাড়িতে করে স্বর্ণবৃক্ষ থেকে আনা সোনা এবং রাজপ্রাসাদের সোনা হয়ে যাওয়া জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। রাজা বিক্রমাদিত্যকে একটি পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে তার পা মাটি স্পর্শ না করে। আরিয়ান মিছিলের সামনে পথ দেখিয়ে নিয়ে চলেছে। আরিয়ান, তোমার কি সত্যি মনে হয় এটা কাজ হবে যদি বৃক্ষ আমাদেরকে ফিরিয়ে দেয়? বিশ্বাস রাখতে হবে মন্ত্রীমশাই, আমরা কোনো দাবি নিয়ে যাচ্ছি না, আমরা ক্ষমা চাইতে যাচ্ছি। আরিয়ান ঠিক বলেছে শশাঙ্ক, আমি আমার জীবনে অনেক বড় ভুল করেছি। আমি ভেবেছিলাম সম্পত্তি শক্তি, কিন্তু আমি এখন বুঝতে পারছি সন্তুষ্টি হলো সবচেয়ে বড় শক্তি। তারা স্বর্ণবৃক্ষের কাছে পৌঁছায়। গাছটি এখনো নিষ্প্রাণ সোনার মতো দাঁড়িয়ে আছে, কিন্তু তার চারপাশের পরিবেশ আরো বেশি থমথমে। মহারাজ, এবার আপনার পালা, আপনাকে সৃষ্টিকর্তার কাছে মন থেকে ক্ষমা চাইতে হবে। হে সৃষ্টিকর্তা, আমি এক মূর্খ লোভী বান্দা। তুমি আমাকে স্বর্ণবৃক্ষের মাধ্যমে যা দিয়েছিলে আমি তাতে সন্তুষ্ট থাকিনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি প্রতিজ্ঞা করছি আর কখনো সম্পদের পিছনে ছুটবো না। আমি তোমার সৃষ্টির সেবা করব। রাজার প্রার্থনা শেষ হতেই শ্রদ্ধার সাথে প্রজারা এক এক করে সোনার ডালপাতা এবং অন্যান্য জিনিসপত্র বৃক্ষের গোড়ায় রাখতে শুরু করে। মহারাজ, আপনার অভিশাপ কেটে গেছে। রাজা বিক্রমাদিত্য ভয়ে ভয়ে নিজের হাত দিয়ে পাশের ভেজা মাটি স্পর্শ করেন। মাটি শোনা হয় না। তিনি একটি পাতা তুলেন, সেটিও সবুজে থেকে যায়। আমি মুক্ত হয়ে গেছি। সুবর্ণপুর রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে। বৃষ্টির পর ফসল ফলেছে প্রচুর। রাজ্যে আর কোনো হাহাকার নেই। রাজার চেহারায়ও এখন আর সেই ভাঁজ নেই, আছে সুখ আর শান্তি। এখন আর কেউ ওই বনকে ভয় পায় না। সবাই বলে ওটা নাকি এখন এক পবিত্র বন। বন আগেও পবিত্র ছিল, পরেও থাকবে। শুধু মানুষের দেখার দৃষ্টি বদলেছে। লোভের চোখে দেখলে যা অভিশপ্ত মনে হয়, ভালোবাসার চোখে দেখলে তাই আশীর্বাদ হয়ে ওঠে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মেরে আমার ভিডিও পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকে ভিডিওটি কেমন লেগেছে আশা করি যা জানাবেন। আর একটু শারীরিক সমস্যা বা আহত হচ্ছে, এর জন্য কথা বলতে পারছি না, বুঝতেই পারছেন। যদি নতুন নতুন ভিডিও পেতে চান আর কোন কোন টাইমে আপনারা ভিডিওটা দেখতে আগ্রহী প্রকাশ করছেন, এটা একটু কমেন্টে জানাবেন আর কি। নতুন নতুন ভিডিও পেতে চাইলে কোন বিষয়ে কোন টপিকের উপর ভিডিও পেতে চান, আপনার যদি নিজস্ব কোনো গল্প থাকে তাহলে সেটা আমাদের দিতে পারেন। আমরা এমন ভিডিও রূপান্তর করতে পারি, কারণ গল্প নিতে আমাদের সময় লাগে। যদি দেন তাহলে আমাদেরকে ভালো হয়। কমেন্ট বক্সে এটা করতে পারেন। যদি নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সকলে স্কিপ করে চলে যান।